আজকের এই অ্যাডভান্সড ক্লিনিক্যাল ডিসকাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সারের সম্পূর্ণ ক্লিনিক্যাল অনকোলজি পাথওয়ে নিয়ে একটা ডিপ ডাইভ দেব। এটিকে আপনারা একদম পিএইচডি স্তরের একটা নিরেট বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসেবে ধরে নিতে পারেন, কারণ আজ আমরা কোনো বেসিক ওভারভিউতে আটকে থাকব না, বরং এই ম্যালিগন্যান্সিগুলোর জেনেটিক ইটিওলজি থেকে শুরু করে এর পোস্ট অপারেটিভ প্রগনোসিস পর্যন্ত প্রতিটি ধাপে বৈজ্ঞানিক এবং ক্লিনিক্যালভাবে আলোকপাত করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আলোচনার সুবিধার্থে পুরো লেকচারটিকে আমরা 6টি ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা কোষের উৎপত্তি ও স্টেজিং নিয়ে কথা বলবো। এরপর প্যাপিলারি, ফলিকুলার এবং হার্টেল সেল কার্সিনোমার ডিটেইলড প্রোফাইল দেখব। তারপর চলে যাব সার্জিক্যাল ম্যানেজমেন্টে এবং সবশেষে রেডিও আয়োডিন থেরাপি ও প্রগনস্টিক ফলো আপ নিয়ে আলোচনা করে আজকের পর্ব শেষ করব। তো শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম বিভাগে, উৎপত্তি, সিন্ড্রোম এবং টিএনএম বা টিএনএম স্টেজিং। থাইরয়েড ক্যান্সারের ক্লিনিক্যাল বিহেভিয়ার বুঝতে হলে সবার আগে এর সেলুলার অরিজিন বা সুনির্দিষ্ট কোষের উৎপত্তি সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। খেয়াল করে দেখুন, ফলিকুলার এপিথেলিয়াল কোষ থেকে মূলত প্যাপিলারি, ফলিকুলার, হার্থেল এবং অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার জন্ম হয়। মজার ব্যাপার হলো এই টিউমারগুলো বেশ কিছু ফ্যামিলিয়াল সিন্ড্রোমের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, যেমন ধরুন এপিসি মিউটেশনের কারণে এফএপি, পিটিএন মিউটেশনের কারণে কাউডেন সিন্ড্রোম, ডব্লিউআরএন মিউটেশনের কারণে ওয়ার্নার সিন্ড্রোম এবং কার্নি সিন্ড্রোম। লিম্ফয়েড টিস্যুর থেকে তো থাইরয়েড লিম্ফোমা তৈরি হয়, সেটা আমরা জানি। তবে এই স্লাইডের সবচেয়ে হাই ইল্ড বা ক্লাসিক্যাল এক্সাম্পলটা হলো প্যারাফলিকুলার সি কোষের মেটাস্টাসিস। মেডুলারি থাইরয়েড কার্সিনোমা ক্লাসিক্যালি NEN2 সিন্ড্রোমের সাথে যুক্ত থাকে, আর এর পেছনে কলকাঠি নাড়ে মূলত আরইটি প্রোটো অনকোজিন মিউটেশন। এটা একদম ভুললে চলবে না। রোগ নির্ণয়ের কথায় যদি আসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বা এফএনএসসি হল আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন, কিন্তু এখানে একটা বিশাল ক্যাচ বা সীমাবদ্ধতা আছে। এফএনএসসি শুধু সেলুলার সাইটোলজি দেখে ফলিকুলার অ্যাডিনোমা এবং ফলিকুলার কার্সিনোমার মধ্যে কোনোভাবেই পার্থক্য করতে পারে না। কেন জানেন? কারণ ক্যান্সার নিশ্চিত করতে হলে হিস্টোলজিক্যালভাবে ক্যাপসুলার, ভাস্কুলার অথবা বেসমেন্ট মেমব্রেন ইনভেশনের প্রমাণ পাওয়াটা অপরিহার্য। আর এ কারণেই প্যাথোলজিস্টরা খুব সেফ সাইডে থেকে এই লেশনগুলোকে সাইটোলজিতে শুধু ফলিকুলার নিওপ্লাজম বা THY3 লেশন হিসেবে রিপোর্ট করেন। অ্যানাটমিক্যাল স্টেজিংয়ের ক্ষেত্রে আধুনিক TNM আপডেটে T3B স্টেজটি খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল টিউমারটি গ্রসলি স্ট্র্যাপ পেশিগুলোতে ছড়িয়ে পড়েছে। আর লিম্ফ নোডের ক্ষেত্রে মনে রাখবেন, ক্যান্সারটি সবার আগে আঘাত হানে লেভেল 6 নোডে, যাকে আমরা সেন্ট্রাল কম্পার্টমেন্ট বা ডেলফিয়ান নোড বলে থাকি। স্ক্রিনে এখন আপনারা শুধু 55 সংখ্যাটি দেখছেন। অনকোলজিতে এই সংখ্যাটি কেন এত স্পেশাল? কারণ অষ্টম AJCC ক্লাসিফিকেশনে এই নাম্বারটি একটা বিশাল প্যারাডাইম শিফট নিয়ে এসছে। আগে ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সারের প্রগনস্টিক বয়সের কাট অফ ছিল 45 বছর, সেটাকে বাড়িয়ে এখন 55 বছর করা হয়েছে। সোজা কথায়, রোগ নির্ণয়ের সময় রোগীর বয়স 55-র কম হলে প্রগনোসিস চমৎকার, আর 55-র বেশি হলে প্রগনোসিসের গ্রাফটা একটু নিচের দিকে নামতে শুরু করে। এবার চলুন আমাদের লেকচারের দ্বিতীয় বিভাগে প্রবেশ করি, যেখানে আমরা ফোকাস করব প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমার প্রোফাইলের ওপর। প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা এটি থাইরয়েডের সবচেয়ে কমন ক্যান্সার, আর গুড নিউজ হলো এর প্রগনোসিসও সবচেয়ে ভালো। এপিডেমিওলজির দিক থেকে এটি পুরুষদের তুলনায় নারীদের 3 গুণ বেশি হয়, সাধারণত জীবনের তৃতীয় থেকে পঞ্চম দশকে। প্রেজেন্টেশনটা হয় একদম ক্লাসিক, একটা ব্যথাহীন নোডিউল, যা অনেক সময় মাল্টিসেন্ট্রিক বা বাইল্যাট্রাল হতে পারে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে স্থূলতা তো আছেই, তবে সবচেয়ে মারাত্মক হল ঘাড়ের রেডিয়েশনের হিস্ট্রি বা নিউক্লিয়ার ফলআউট। এই রেডিয়েশনের কারণে সৃষ্ট টিউমারগুলো অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়। মলিকুলার লেভেলে যদি দেখি, সবচেয়ে কমন কালপ্রিট হল BRAF মিউটেশন। এছাড়াও রিটিপিটি রিঅ্যারেঞ্জমেন্ট এবং GDNF মিউটেশনও দেখা যায়। হিস্টোলজি স্লাইডে তাকালে কিছু চমৎকার বৈশিষ্ট্য চোখে পড়বে, যেমন অপটিক্যালি ক্লিয়ার অরফ্যান অ্যানিআই বা গ্রাউন্ড গ্লাস নিউক্লিয়াস, খাঁজকাটা কফি বিন নিউক্লিয়াস এবং ইন্ট্রানিউক্লিয়াস ইউরাহনক্লুশন। এখানে লিন্সে টিউমারের কথা না বললেই নয়। এটি মূলত প্যাপিলারি কার্সিনোমার একটা ফলিকুলার ভ্যারিয়েন্ট, কিন্তু ক্লিনিক্যালি এর প্রগনোসিস সাধারণ প্যাপিলারির মতোই ভালো। প্যাপিলারি কার্সিনোমার হিস্টোলজিতে আরেকটা হাই ইল্ড কনসেপ্ট হল এই স্যামোমা বডিজ। এগুলো আসলে কি? সহজ করে বললে, এগুলো হলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের ছোট ছোট লেয়ার্ড বা স্তরিত ফোকাই। এটা অনেকটা গাছের গুড়ির রিংয়ের মতো দেখতে। সবচেয়ে মজার বিষয় হলো, এই স্যামোমা বডিজ কিন্তু থাইরয়েডের একচেটিয়া কোনো সম্পত্তি নয়। ডিম্বাশয়ের সিরাস সিস্টাডিনোকার্সিনোমা, প্যাপিলারি রেনাল সেল কার্সিনোমা এবং ব্রেনের মেনিনজিওমাতেও আপনি এই একই ক্যালসিফিকেশন পাবেন। অনকোলজির দুনিয়ায়
ল্যাটারাল অ্যাবারেন্ট থাইরয়েড টার্মটা আপনারা হয়তো শুনে থাকবেন, কিন্তু সত্যি বলতে এটা লিটারেলি একটা মিসনোমার বা ভুল নাম। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এখানে ঘাড়ের পাশে এক্সট্রা বা অ্যাবারেন্ট কোনো থাইরয়েড টিস্যু থাকে না। আসলে মূল থাইরয়েড গ্ল্যান্ডে একটা এতই ছোট মাইক্রোকার্সিনোমা থাকে, যাকে আমরা বলি ইনসিডেন্টালোমা, সাধারণত 1 সেন্টিমিটারের চেয়েও ছোট, যে সেটা বাইরে থেকে ধরাই যায় না। কিন্তু সেই ছোট নন পালপেবল টিউমারটা থেকেই ক্যান্সার কোষগুলো ঘাড়ের সার্ভাইকাল লিম্ফ নোডে মেটাস্টেসাইজ করে একটা বড় পিণ্ড তৈরি করে ফেলে। অর্থাৎ এই ল্যাক্রাল মাসটা আসলে মেটাস্টেটিক নোডাল ডিজিজ, অন্য কিছু নয়। প্যাপিলারি নিয়ে তো অনেক কথা হলো। এবার আমরা তৃতীয় বিভাগে যাব, যেখানে ফলিকুলার এবং হার্থেল সেল কার্সিনোমার আদ্যপান্ত বিশ্লেষণ করব। সলিকিউলার থাইরয়েড কার্সিনোমা হল সেকেন্ড মোস্ট কমন ভেরিয়েন্ট, তবে এর একটা জিওগ্রাফিক প্যাটার্ন আছে। যেসব এলাকায় খাবারে আয়োডিনের মারাত্মক ঘাটতি আছে, সেখানেই এটি সবচেয়ে বেশি দেখা যায়। এর চমৎকার একটা ক্লিনিক্যাল ক্লু আছে। ধরুন একজন পেশেন্ট এসে বললেন তার অনেক বছর ধরে মাল্টি নোডুলার গয়টার আছে, কিন্তু রিসেন্টলি সেটা হুট করে খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। ব্যাস, আপনার রেড ফ্ল্যাগটা কিন্তু তখনই উঠে যাওয়া উচিত। জেনেটিক্যালি এটি বেশ কমপ্লেক্স। এখানে PTN, RAS মিউটেশন, PAX8PPR গ্যামা রিঅ্যারেঞ্জমেন্ট, বক্স মিউটেশন এবং এমনকি কিছু স্পেসিফিক মাইক্রো RNA যেমন miRNA 197 ও 346-এর আপরেগুলেশন দেখা যায়। আমরা আগেই বলেছি FNAC এখানে ফেল করে, তাই নিশ্চিত ডায়াগনোসিসের জন্য প্রথমে একটা হেমিথাইরয়েডেক্টমি করতে হয়। প্যাথোলজি রিপোর্ট যদি কার্সিনোমা কনফার্ম করে, তবে আপনাকে অবশ্যই আরেকবার সার্জারি করে বাকি থাইরয়েডটুকুও ফেলে দিতে হবে, যাকে বলে কমপ্লিশন থাইরয়েডেক্টমি। এই স্লাইডটি ক্লিনিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যাপিলারি এবং ফলিকুলার কার্সিনোমার মেটাস্ট্যাসিসের পথের মধ্যে রাত আর দিনে তফাত। প্যাপিলারি কার্সিনোমা মূলত লসিকা নালী বা লিম্ফ্যাটিক রুটে ছড়ায় এবং এর প্রাইমারি টার্গেট হল ফুসফুস। অন্যদিকে ফলিকুলার কার্সিনোমা ছড়ায় ব্লাড স্ট্রিম বা হেমাটোজেনাস রুটে। এরা সোজা গিয়ে হাড়ে বা বোনসে বসে পড়ে এবং সেখানে হাইলি ভ্যাসকুলার, স্পন্দনশীল বা পলসোটাইল এবং অস্টিওলাইটিক ক্ষত তৈরি করে। এই ডিফারেন্সটা একদম মাথায় গেঁথে রাখতে হবে। এবার আসুন হার্থেল সেল কার্সিনোমার কথায়। একসময় ভাবা হতো এটা বুঝি ফলিকুলারেরই একটা জাত ভাই, কিন্তু এখন ক্লিনিক্যাল গাইডলাইন অনুযায়ী এটা পুরোপুরি আলাদা একটা সত্তা। এটি সাধারণত একটু বেশি বয়সে, মানে 60 বা 70-এর দশকে থাকা মানুষদের হয়। হিস্টোলজিতে এই কোষগুলো দেখতে ভারী সুন্দর, গোলাপি বা ইওসিনোফিলিক লাগে। কেন জানেন? কারণ এই অক্সিফিলিক হার্থেল কোষগুলোর ভেতরে আক্ষরিক অর্থেই মাইটোকন্ড্রিয়ার ছড়াছড়ি থাকে। তবে মনে রাখবেন, হার্থেল কোষ মানেই যে ক্যান্সার তা কিন্তু নয়। হাসিমোটো থাইরয়েডাইটিস বা থাইরয়েড লিম্ফোমাতেও আপনি এদের পাবেন। ক্লিনিক্যালি এটি ফলিকুলারের চেয়েও বেশি অ্যাগ্রেসিভ, এর প্রগনোসিস বেশ খারাপ এবং দুর্ভাগ্যজনকভাবে এটি রেডিও আয়োডিন থেরাপিকে খুব একটা পাত্তাই দেয় না। প্যাথোলজি থেকে এবার আমরা সরাসরি ওটিতে বা সার্জিক্যাল ম্যানেজমেন্টে চলে যাই। আমাদের 4 নম্বর বিভাগ, সার্জিক্যাল ম্যানেজমেন্ট এবং ঝুঁকি নির্ধারণ। সার্জারি ডিসিশন মেকিংটা একদম অ্যালগোরিথমিক হতে হবে। টিউমার যদি কম ঝুঁকিপূর্ণ, একপাক্ষিক 1 থেকে 4 সেন্টিমিটারের মধ্যে হয় এবং আশেপাশে না ছড়ায়, তবে শুধু হেমিথাইরয়েডেক্টমি করলেই চলবে। কিন্তু যদি হিস্ট্রিতে ঘাড়ের রেডিয়েশন থাকে, ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, মাল্টিফোকাল বা দ্বিপাক্ষিক হয়, অর্থাৎ হাই রিস্ক হয়, তবে টোটাল থাইরয়েডেক্টমি ম্যান্ডেটরি। রোগ যদি আরও অ্যাডভান্সড স্টেজের হয়, T3 বা T4 অথবা লেভেল 6 নোডে ছড়িয়ে পড়ে, তবে টোটাল থাইরয়েডেক্টমির সাথে অবশ্যই সেন্ট্রাল নেক ডিসেকশন করতেই হবে। আর যদি ল্যাটারাল লিম্ফ নোড ইনভলভড থাকে, তখন এর সাথে মডিফাইড র্যাডিক্যাল নেক ডিসেকশন যুক্ত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সার্জারির পর কিন্তু আমাদের কাজ শেষ নয়। এবার আমরা পঞ্চম ধাপে, অর্থাৎ রেডিও আয়োডিন অ্যাবলেশন এবং পোস্ট অপারেটিভ যত্ন নিয়ে কথা বলবো। সার্জারির পর শরীরে ক্যান্সারের কোনো অবশিষ্ট বা মেটাস্টেসিস আছে কিনা তা দেখার জন্য আমরা হোল বডি আয়োডিন স্ক্যান করি। কিন্তু এই স্ক্যানটা ভালোভাবে কাজ করার একটা বিশাল শর্ত আছে। আপনার রক্তের TSH লেভেল অবশ্যই 20 মিলিমোল পার লিটারের ওপরে থাকতে হবে। এই টার্গেট অ্যাচিভ করার দুটো উপায় আছে। প্রথমটা হলো পুরনো স্টাইল, রোগীকে 4 থেকে 6 সপ্তাহ থাইরক্সিন ওষুধ দেওয়া বন্ধ করে দেওয়া। এতে করে রোগী ভয়াবহ হাইপোথাইরয়েডিজমের লক্ষণ নিয়ে খুব কষ্ট পায়। দ্বিতীয় এবং আধুনিক পদ্ধতিটি হল রিকম্বিনেন্ট TSH ইনজেকশন। এটা অনেকটা গেম চেঞ্জারের মতো। এতে কাজও দ্রুত হয় আর রোগীকেও ওই হাইপোথাইরয়েডিজমের যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয় না। স্ক্যানে যদি দেখি ক্যান্সারের অবশিষ্টাংশ, মেটাস্ট্যাসিস বা পজিটিভ নোড রয়ে গেছে, তখন আমরা আসল অস্ত্র বের করি, আয়োডিন 131। এই রেডিওঅ্যাক্টিভ এজেন্টটি মূলত বিটা রেডিয়েশন নিঃসরণ করে ক্যান্সার কোষগুলোকে সরাসরি অ্যাপোপ্টোসিস বা মৃত্যুর মুখে ঠেলে দেয়। এর হাফ লাইফ 7 থেকে 8 দিন। একটা ব্যাপার খেয়াল রাখবেন, থেরাপির পর রোগীর ঘাম, লালা সবকিছুতেই একটু রেডিও অ্যাক্টিভিটি থাকে, তাই অন্তত 8 দিন চরম সতর্কতা মানতে হবে। রোগীর কাপড়, থালা বাসন সব আলাদা ধুতে হবে, আর শিশু বা প্রেগনেন্ট মহিলাদের ত্রিসীমানায় আসা যাবে না।
অ্যাবলেশন শেষ হওয়ার পর আমাদের সারা জীবনের লক্ষ্য একটাই, রোগীকে থাইরক্সিন দিয়ে টিএসএইচকে একেবারে স্বাভাবিক সীমার নিচের দিকে দমিয়ে রাখা, যাতে ক্যান্সার আর কখনোই ফিরে আসার সুযোগ না পায়। আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিভাগ 6, প্রগনোস্টিক স্কোর এবং ফলো আপ। এই পেশেন্টদের কিন্তু সারা জীবন আপনার ফলোআপে রাখতে হবে। প্রতি 6 মাসে একটা ঘাড়ের আল্ট্রাসাউন্ড করানো মাস্ট। এখানে সিরাম থাইরোগ্লোবুলিন হলো আমাদের প্রাইমারি টিউমার মার্কার। যদি দেখেন এর লেভেল 2 mg/ml ওপরে উঠে গেছে, তবে বুঝবেন বিপদ সামনে, রোগটা হয়তো ফিরে আসছে। কিন্তু এখানে একটা বিশাল ক্লিনিক্যাল ফাঁদ আছে। যদি রোগীর শরীরে অ্যান্টিথাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি থাকে, যেমনটা হাসিমতো রোগীদের থাকে, তাহলে এই টিউমার মার্কারের রেজাল্টকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। আর যদি ক্যান্সারটি ঘাটতেরা হয়ে রেডিও আয়োডিন থেরাপিকে রেজিস্ট করা শুরু করে, তখন আমাদের হাতে স্যালভেজ থেরাপি হিসেবে সোরাফিনিব বা লেনভাটিনিবের মতো কাইনেজ ইনহিবিটার্স, এক্সটার্নাল বিম রেডিওথেরাপি বা ডক্সোরোবিসিন কেমোথেরাপি আছে। এই ক্যান্সারগুলো এতটাই ধীরগতির, যেদের সার্ভাইভাল রেট 5 বছরের বদলে আমরা প্রায়শই 20 বছরের টাইমলাইনে ট্র্যাক করে থাকি। প্রগনোসিস কেমন হবে সেটা বোঝার জন্য আমরা কিছু চমৎকার স্কোরিং সিস্টেম ব্যবহার করি, যেমন এজেস, এমএস এবং ম্যাকেইস। এই টেবিলটার দিকে একটু ভালো করে তাকান। একটা জিনিস লক্ষ্য করেছেন, ম্যাকেইস সিস্টেমটি কিন্তু সম্পূর্ণভাবে একটি পোস্ট অপারেটিভ স্কোর, কারণ এর সি দিয়ে বোঝায় কমপ্লিটনেস অফ সার্জারি বা সার্জারিটা কতটা পারফেক্টলি করা হয়েছে। আর লজিক্যালি সার্জারি শেষ না হওয়া পর্যন্ত তো আপনি এটা কোনোভাবেই জানতে পারবেন না, তাই না? পুরো লেকচারটাকে যদি আমরা একটা ফ্রেমে নিয়ে আসি, তবে মূল ছবিটা এই টেবিলের মতোই দেখাবে। প্যাপিলারির সেই ব্র্যাফ মিউটেশন আর লিম্ফ্যাটিক রুট, ফলিকুলারের হেমাটোজেনাস পথে হাড়ে অ্যাটাক করা, আর রেডিও আয়োডিন থেরাপির প্রতি হার্থেল সেলের সেই অবজ্ঞা, এই মূল পার্থক্যগুলোই ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমার পুরো ক্লিনিক্যাল ডায়নামিক্সকে ডিফাইন করে দেয়। লেকচার শেষ করার আগে আপনাদের জন্য একটা ভাবনার জায়গা তৈরি করে দিয়ে যেতে চাই। স্লাইডের প্রশ্নটা দেখুন। বর্তমানে মলিকিউলার প্রোফাইলিংয়ের যে অভাবনীয় গতিতে উন্নতি হচ্ছে, তাতে কি এমন একটা দিন খুব শীঘ্রই আসতে চলেছে যখন এই ইউনিভার্সাল জিনোমিক সিকোয়েন্সিংগুলো আমাদের বর্তমানের এই ট্র্যাডিশনাল মরফোলজিক্যাল এবং সার্জিক্যাল স্টেজিংয়ের পুরো সিস্টেমটাকেই বাতিল করে দেবে? জেনেটিক্স এবং সার্জিক্যাল অনকোলজির এই যুগান্তকারী ফিউচার নিয়ে ভাবার সময় কিন্তু এখনই। আজকের এই অত্যন্ত তথ্যবহুল আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সারের এই জটিল ক্লিনিক্যাল জার্নিটি আপনাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার এবং বোধগম্য হয়েছে।